হ্যালো, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে আনলিশ ইংলিশ। তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে আসছি। আই হ্যাভ বিন ফ্লাডেড উইথ সাম কমেন্টস, কিছু ভিডিও রিকোয়েস্ট। তো আমার সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। খুব ব্যস্ত ছিলাম কিছু জিনিস নিয়ে, আর ভাবছিলাম যে বোধহয় অত কেউ দেখে না আমার চ্যানেলটা, বাট রিসেন্টলি আমি দেখছি যে অনেকে তোমরা রিকোয়েস্ট করছো, লাইক করছো, তো খুব ভালো লাগছে। সেই জন্য মেবি মাইট অ্যাজ ওয়েল পোস্ট আ ভিডিও। সো আজকে আমি একটু নিজের ব্যাপারে বলিনি আগে, কারণ অনেকের কোয়েশ্চেন ছিল, অনেকের বলতে 2-4 জনের, যে মানে আমি কোথায় থাকি, আমার কি আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল দ্যাট। তো আমি ইউএসএতে থাকি এবং আমি পেনসিলভেনিয়া বলে যে স্টেটটা আছে, আমি সেখানে থাকি। আর আমি টিচিং লাইনের সঙ্গে যুক্ত এখানে। আই এম আ টিচার হিয়ার। আর আমার মানে এই পড়ানো, এই ভিডিও করা, এগুলো আমার খুব ভালো লাগে। আমার এটা একটা প্যাশন, সেই জন্য আমি ভিডিওগুলো করি। খুবই রেগুলার আমি জানি, বাট একটু চেষ্টা করছি। আর এই কোভিডের সময় আই লস্ট মাই জব, আগের জবটা, এবং তখন আমার ভিডিওসগুলো তাও অনেকটা রেগুলার ছিল। বাট এই বছরের মানে 2021-এর মে থেকে আবার আমি মানে জবে আবার জয়েন করি, যার জন্য এখন মানে খুব চাপ হয়ে যায়। আমি সেরকম রেগুলারলি আর ভিডিও দিতে পারছি না। বাট তোমরা সবাই অনেক মেসেজেস করেছো, আমি সব মেসেজেস দেখেছি। কেউ কেউ অনেকগুলো মেসেজেস করেছো আমার টিএস এলিয়টের প্রেলিউড ভিডিওটায়। তো আমি সেগুলো সব পড়েছি, আমি সব দেখেছি, আর আমি সবাইকে ভীষণ 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 থ্যাংক ইউ বলতে চাই। তো তোমাদের সবার মধ্যে আমি দেখছি যে আমার অ্যারেবির ভিডিওটা আর টিএস এলিয়টের প্রেলিউড ভিডিওটা মানে ভীষণ ভীষণ পপুলার। হ্যাঁ, এই দুটো জিনিস বুঝতে খুব অসুবিধা হয় বোধহয়, যার জন্য এগুলো মানে ভীষণ আমি দেখছি যে লোকেরা দেখছে, পছন্দ করছে বা কমেন্ট ছাড়ছে, করছে। তো আমার এই ভিডিওটার নিচে তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো যে তোমরা নেক্সট কি দেখতে চাও বা কি অ্যানালিসিসটা শুনতে চাও, তাহলে আমার জন্য খুব ইজি হয়। আমি নেক্সট সানডে আবার একটা ভিডিও পোস্ট করব যা তোমরা জানতে চাও সেটার উপরে। আর আমি যদি কখনো লাইভে আসি, তোমরা কি কেউ আমার সাথে কথা বলতে চাইবে, বা তোমরা কেউ যদি থাকো, তাহলে আমি জানি ইউএস, ইন্ডিয়া বা অন্যান্য জায়গার টাইম কোঅর্ডিনেট করা একটু মুশকিল, কিন্তু যাই হোক আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাকে জানিও সেটা কমেন্টে। তো আজকে আমি আমার ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের শর্ট স্টোরি ফ্লাই এর অ্যানালিসিসটা শেষ করবার চেষ্টা করব। তো আমি যদি একটু আগের থাকতে শুরু করি, উই অলরেডি মেট বস অ্যান্ড হিজ ওনলি ফ্রেন্ড মিস্টার উডিফিল্ড। আর আমার যে ফ্লাইয়ের যে ফার্স্ট ভিডিওটা আছে, ওটাতে যদি তোমরা গিয়ে দেখো, তাহলে আমি ওনাদের রিলেশনশিপটা খুব ভালো করে ডিসক্রাইব করেছি। Apparently, it seems as if Mr. Woodyfield and the boss are complete opposites of one another. Mr. Woodyfield একটা broken down, bereaved father. On the other hand, the boss is also a bereaved father. ওরও ছেলে মারা গেছে, but he seems to be at the helm of the affair. He seems to be pretty much in control. ভীষণ স্টার্ডি একটা মানুষ, যে বাহ কি ভালো, মানে একেবারে নিজেকে কন্ট্রোল করেছে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করেছে, নিজের সিচুয়েশনকে কন্ট্রোল করেছে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, হি ইজ দ্য বস। এবার দ্য বস যখনই মিস্টার উডিফিল্ড ওর সাথে দেখা করতে আসে, হি ডেলিবারেটলি পুলস আউট হিজ সাইন্স অফ সাকসেস। এই যে মেটাফারগুলো, স্নাগ অফিস, তারপরে তোমার এই যে দামি কার্পেট, এই যে সব কিছু চকচকে ঝকঝকে তকতকে, এগুলো দিজ আর স্ক্রিমিং টু দ্য ওয়ার্ল্ড that the boss is very successful and that the boss has
made it to the top of the affair. ও Woody Fieldের জন্য he offers him a drink, and the drink, like everything else in his office, is not an ordinary drink. It is a very expensive one, a very aged drink. এবং the drink itself is also a symbol, a metaphor, which the boss uses to tell to the world about his success. এবার উডিফিল্ড সেটাকে সেই পানীয়টাকে গ্রহণ করতে করতে হঠাৎ করে মনে করিয়ে দেয় বসকে ওর ছেলে এবং বসের ছেলের কথা. That opens the Pandora's box. এই যে the boss who seems to be so much in control of everything, the boss, successful, entrepreneur, successful in controlling his emotion, very opposite of Woody Field, who seems to be wood and field, barren, lifeless, emotionless. But the boss is so much more different. But the moment Woody Field mentions about his son, he unknowingly opens Pandora's box. এরপরে যা হয় সেটা কিন্তু বসের হাতে আর না. এবার কিন্তু the emotions run crazy and he realizes he's not a boss of his emotion. He's rather just a kind of a minion or a slave under the rule of his emotions. At once ওর সব কিছু মনে পড়ে যায়. ও যে কিভাবে নিজের ছেলেকে হারিয়েছে এবং এখন যে ওর জীবনে আর কিচ্ছু নেই, এবং এই যে সব the visible sense, the visible signs of material affluence was just a kind of a very, very fragile, a vulnerable attempt on the part of the boss to hide his battered soul. ওর যে মানে ওর যে ভেতরের যে মানে ঝড় বয়ে যাচ্ছে সেটাকে যাতে বাইরে দুনিয়ার কাছে না দেখা যায়, সেই জন্য যে ও একটা যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের অ্যাম্বিয়েন্স তৈরি করেছে নিজের চারিপাশে, এটা কিন্তু এক ঝটকায় পুরো ধূলিসাৎ হয়ে যায়. So all the garb, the pretense of success that the boss had consciously erected all around him is completely crushed down as soon as Woody Field mentions about the boss's son, who's dead too. যতই যাই করুক না কেন, এই সময় the boss is very helpless, very vulnerable, and he is almost like Woody Field. এবার কিন্তু উডি ফিল্ড আর বসকে আলাদা মনে হচ্ছে না. এবার কিন্তু তারা একেবারে একে অপরের মতন লাগছে. এই সময় when the boss is completely perturbed and his battered, bereaved soul is exposed, he notices a fly. একটা ইঙ্ক পটের মধ্যে একটা ফ্লাই. The fly is completely smothered with ink. The boss carries the fly out and puts him on a piece of paper. And the fly tries to clean itself, and the fly tries to prepare itself for the flight, and the boss drops a blot of ink on the fly. আবার ও নিজেকে পরিষ্কার করে নিজে করবার জন্য চেষ্টা করছে. Again another blot. The fly tries again. Finally, the boss, very, very hopeful and optimistic, drops the third blot of ink. এইবারে কিন্তু আর ফ্লাইটা পারল না, and he collapses. He dies. Boss just orders, gets some kind of fresh blotting paper, fresh paper, and disposes of the corpse of the fly. Apparently, this whole entire fly episode might be like a very, very
mindless, selfish game played by the boss to divert his attention. খুব কষ্ট পাচ্ছিল ছেলেটার কথা মনে করে, তাই এই একটা খালি একটা ডাইভারশন মতো কিছু করলো যাতে কিনা সেটা ভুলে যেতে পারে, অন্যদিকে ব্রেনটা যেতে পারে। But there is a huge metaphorical interpretation of this fly episode as well. Before I get into that, I would like to quote something from Shakespeare's King Lear, এবং সেখানে বলা আছে, as flies to wanton boys are we to the gods, they kill us for their sport. তো যেরকমভাবে একটা ফ্লাইকে নিয়ে দুষ্টু ছেলেরা খেলা করে, কখনো তার পায়ে সুতো বেঁধে দেয়, কখনো তার ডানা ছিঁড়ে ফেলে দেয় বা কিছু করে, আর উই টু দ্য গডস, ভগবান বা ডেস্টিনি বা ইউনিভার্সাল পাওয়ার যাই বলো না কেন, দে অলসো পুট হিউম্যানস আন্ডার সাচ ট্রায়ালস আনটিল অ্যান্ড আনলেস দে কমপ্লিটলি কোল্যাপস আন্ডার দিস ট্রায়ালস অ্যান্ড ট্রাবিউলেশনস। ভগবানের পরীক্ষা দিয়ে আমাদের যেতে হয় এবং কখনো আমরা সেটাকে পার করতে পারি, কখনো বা সেটাতে আমরা সাকাম করে যাই। অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্টন বয়েজ আর উই টু দ্য গডস, দে কিল আস ফর দেয়ার স্পট। দুষ্টু ছেলেরা যেমন খেলা করতে করতে সেটা নিয়ে খুব মজা পায়, তেমনি বোধহয় ভগবান বা ইউনিভার্সাল পাওয়ার্স, দে গেট এক্সট্রিম প্লেজার ইন সিইং আস ইন পেন। Now, this whole fly episode could be interpreted in that light as well. এই যে বস যে ফ্লাইটার উপরে যে ইঙ্ক ফেলছে, at one level he himself is the fly. ও নিজেকে ওই ফ্লাইটার মধ্যে নিজেকে দেখছে। যেমনভাবে লাইফ ওকে একের পর এক একটা বিপদের মধ্যে ফেলেছে, তেমনিভাবে ও ওই ফ্লাইটাকেও একটার পর একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলছে by dropping that blot of ink on it. Because that could be one interpretation, because the boss is extremely excited when the fly tries to clean itself. He's cheering up the fly, he's saying, come on, you can do it and stuff like that, because the victory and success for the fly would in a way mean victory and success for himself as well. আর যদি ফ্লাইটা পারে তাহলে ওটা বসকে অ্যাসিওর করবে যে ও পারবে। So he is associating, he is seeing himself in the fly. Therefore, success for fly would mean success for himself, failure for fly would mean failure for himself. At the end, the fly failed, which would eventually mean to the boss যে ও আর পারবে না, কিন্তু ও যে এই বস এটা কিন্তু আর ধরে রাখতে পারবে না। That could be one interpretation. Another interpretation could be, in the struggles of the fly, he is seeing the struggles of his son. সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে একটার পর একটা চ্যালেঞ্জ ওর ছেলে পার করে finally he couldn't. Similarly, he, in the struggles, in the trials and tribulations of the fly, he is seeing the trials and tribulations of his own son. Now, modern literature এটাই মজার ব্যাপার যে there is no ending, like it's very open-ended kind of an structure to each his own kind of, you can interpret it in your own way. I have read a postmodern interpretation of the fly, এবং সেটা আরো বাজে। সেটাতে কি হয়, গোটা গল্পটা এরকম চলছে, লাস্টে এখানে তো থার্ড ব্লব অফ ইঙ্কটা যখন পড়লো, ফ্লাইটা আর পারলো না, and he succumbed, he died, the boss disposes it. সেখানে পোস্টমডার্নেতে যখন কিনা ওয়ার্ল্ড আরও বেশি কনফিউজড অ্যান্ড আরও বেশি একটা আর কি ডিপ্রেসড মোডে, তখন কি হয়েছে যে ওই পোস্টমডার্ন ইন্টারপ্রিটেশনটাতে দ্য ফ্লাই লুজেস 2 of its wings. তাহলে কি হলো, সে মরে গেল না। মরে যাওয়া তো একটা শান্তি রে বাবা, যাক শেষ হয়ে গেল, অ্যাটলিস্ট the misery of the fly ends there. But in the postmodern interpretation of this story, the fly loses 2 of its wings and stays like that in the paralyzed state. আধ মরা আধ বাঁচা ওরকম ভাবে রয়ে গেল। That is even more pathetic than death, I feel so.
তো এইভাবে গল্পটা শেষ হয়। And I told you the different interpretations for the fly episode that happens. I have also talked about the symbols and metaphors that have been used. আর ওই যে বললাম, যদি কিছু স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলকে, আর একটু সাবস্ক্রাইব করো। আর আমি নিশ্চয়ই আরও ভিডিও দেবার চেষ্টা করব। ওকে, চলো, সাবধানে থেকো, বাই।